এখন আমরা হিন্দুরা সহজ জিনিসটা বুঝি না, ভুল জিনিসটা বুঝি। হিন্দুদের বোকা বানানো সহজ, কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না যে তোমাদের বোকা বানানো হয়েছে। তারেক ভাই যেটা বললেন যে এখানে ওই যে যারাই আন্দোলনে যায় এদের জিজ্ঞেস করেন সাংবাদিকদের 8 দফা কি, একটা একটা লোক বলতে পারে নাকি? ইভেন এই চিন্ময় কিশোর কিশোর কুশল বলতে পারে নাকি? এরা কিন্তু প্রথমে ছিল না এই কুশল চিন্ময়, এরা কিন্তু আন্দোলনে এটা পরে যে যোগ হয়েছে যে এই ছাত্রদের দিয়ে এটাকে মানে দীর্ঘদিন দূরে নেওয়া যাবে না, কন্টিনিউ করা যাবে না, এটাকে কিছু লোক দিতে হবে। দেখেন এখানে উস্কানিদাতা, অর্থদাতা, ইন্ধনদাতা সব খুঁজে বের করে আইনের আওতায় কিভাবে সাহস পায় যৌথ বাহিনীর উপর এসিড নিক্ষেপ করার? আছেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, উনি ওনার ভূমিকা কি এখানে? উনি তো সবচেয়ে বড় সুবিধাবাদী। উনি শেখ হাসিনা সরকারের সময় বেতন নিতেন, ওই যে আইসিটি কোর্টে অ্যাটর্নি জেনারেল ছিলেন। উনি জেলের মধ্যে পলাশকে প্রায় হত্যা করা হয় আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিছি বিদায়। উনি সেটা আন্দোলন করে না, উনি নলিন সেনগুপ্ত বাড়ির ওখানে যে হয় কি সব গেল গেল বাড়ি রক্ষা করতে হবে। শেখ হাসিনার নামে তো প্রতারণা মামলা করা উচিত। শেখ হাসিনা 18 সালে নির্বাচন ইশতেহার ছিল সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, তা তো শেখ হাসিনা দেয় নাই। সেই দাবি আদায়ের জন্য লোক দেখানোর জন্য এই যে ওই আওয়ামী প্রার্থী যেমন নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ আওয়ামী লীগের সেন্টার মেম্বার, সে ঐক্য পরিষদের সবচেয়ে প্রভাবশালী নেতা, যুগ্ম সাধারণ সম্পাদক, পূজা উদযাপনের সহসভাপতি, মহানগর পূজা কমিটির সহসভাপতি, এনরা সব ওই দলের নেতা, এই দলের নেতা। তাপস পাল এই কোর্টের এপিপি ছিল, সে ওই যে পূজা কমিটির নেতা, ঐক্য পরিষদের নেতা, এরা তো এই পার্ট, তাদের একটা এজেন্ট, অর্থাৎ আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের মতো। আমি ওখান থেকে লজ্জায় চলে আসছি। যেটা বলতে গেছিলাম, রানা দাশগুপ্ত সেখানে দাবি আদায়ের জন্য সিতে শুয়ে পড়ছে শহীদ মিনারে অনশনের নাম দিয়া। উনি কায়তে শুয়ে পড়ছে, দীপালি চক্রবর্তী সিতে শুয়ে পড়ছে। সেই সিতে কায়তে শুয়ে পড়ার পরে আওয়ামী লীগের কেউ আসে নাই। আসছে কে জানেন? আওয়ামী লীগের এমপিও আসে নাই, সরকারের কেউ আসে নাই, আইসে কবির বিনানোয়ার। সে শব্দ রিডাক্ট করেছিল। তো রানা দাশগুপ্ত বলছিল যে আপনি সরকারের কেউ না, এই অবস্থা, এদেরকে কোনো দাম নাই, এরা ফালতু, এরা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য করছে। রানা দাশগুপ্ত সরকারের বেতন নিত, সুবিধা নিত, গাড়ি নিত, আর বলতো আমি হিন্দু নেতা। মূলত জেলের ভিতর যখন পলাশ জুমন দাস ছিল তখন থেকে জামিন করেছে যে এটা এখান পান না। কিন্তু রানা দাশগুপ্ত জামিন করতে গেছে কাজ জানেন? কুখ্যাত খুনি ওসি প্রদীপে, কারণ ওসি প্রদীপ থেকে টাকা দিচ্ছে। এখন আমরা হিন্দুরা সহজ জিনিসটা বুঝি না, ভুল জিনিসটা বুঝি। হিন্দুদের বোকা বানানো সহজ, কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না যে তোমাদের বোকা বানানো হয়েছে। তারেক ভাই যেটা বললেন যে এখানে ওই যে যারাই আন্দোলনে যায় এদের জিজ্ঞেস করেন সাংবাদিকদের 8 দফা কি, একটা একটা লোক বলতে পারে নাকি? ইভেন এই চিন্ময় কিশোর কিশোর কুশল বলতে পারে নাকি? এরা কিন্তু প্রথমে ছিল না এই কুশল চিন্ময়, এরা কিন্তু আন্দোলনে এটা পরে যে যোগ হয়েছে যে এই ছাত্রদের দিয়ে এটাকে মানে দীর্ঘদিন দূরে নেওয়া যাবে না, কন্টিনিউ করা যাবে না, এটাকে কিছু লোক দিতে হবে। দেখেন এখানে উস্কানিদাতা, অর্থদাতা, ইন্ধনদাতা সব খুঁজে বের করে আইনের আওতায় কিভাবে সাহস পায় যৌথ বাহিনীর উপর এসিড নিক্ষেপ করার? আর আজকে যে কোর্টে এই যে বাংলাদেশের দিন শেষে আমরা সংখ্যালঘু, যদিও সংখ্যালঘু না মানি, কিন্তু আমরা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু। আমরা 10%, তারা 90%। আমার বাড়ি চিতলমারি, চিতলমারিতে থানায় ধরে নিলাম যে 100 স্টাফ আছে, কিন্তু আমার থানায় গ্রাম আছে 126টা। সব গ্রামে আমরা নগণ্য, হাতে গোনা কজন। কিন্তু একসঙ্গে 126টা গ্রামে মুসলমানরা আক্রমণ করলে ওই 100 পুলিশ কি 126 গ্রাম হিন্দুদের রক্ষা করতে পারবে? তাহলে আমাদের অবশ্যই তারেক ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তারেক ভাই যে প্রীতম জামান টাওয়ারে ওনার অফিস, আমি ওখানে মাঝে মাঝে আসি যাই, দেখলে আমার কথা বল, তারেক ভাই আমাকে কথা বলবো, আমি বলবো। তারেক ভাই যদি মনে করে টকশোতে নরেন্দ্রনাথ মোদীকে দেখছিলাম, এই হিন্দু, আমার হিন্দু মারা গেছে, ওকে ধরে মেরে দিই। আমি যদি কখনো সুযোগ পাই আমার কোথাও তারেক ভাইরে মেরে দিই। ঠিক এই লাইনে যারা নিচ্ছে এই উস্কানি দেশটাকে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ধর্মীয় একটা দাঙ্গার যে সৃষ্টি করতে যাচ্ছে, এটাকে হালকাভাবে দেখলে হবে না। এতে দেশি বিদেশি এবং অনেক যোগ আছে। এর আগে আন্দোলন করে, এই আন্দোলনে লাখ লাখ লোক হয়। কুটালীপাড়া থেকে একটা ছেলে যাচ্ছে রংপুর, সো হোয়াট, তার নাম চয়ন বারই, সে ফেসবুকে পোস্ট করতেছে আমি যাচ্ছি কোটায় রংপুরে। কোটালীপাড়ার ছেলে কি রংপুরে যাওয়ার দরকার আছে? বিবেকের সমান তো ঢাকায় হয়েছে, বরিশাল হবে, বরিশাল থেকে কোটালীপাড়া মানে আধা ঘন্টার পথ, কিন্তু সে রংপুর যাচ্ছে, কারণ কি? মানে তারপরে যে ফেসবুকে গতকাল থেকে যে পোস্ট গুলো হয়েছে, তারা কোর্টে চলে আয়, কোর্টে কেন আসবে? সে কি অ্যাডভোকেট? কোর্টে বিশৃঙ্খলা করার জায়গা? কোর্ট তো বিচারের জায়গা। তোরা কোর্টে চলে আয়, তোরা ডিবি অফিসে চলে আয়, তোরা এটা কর, ওটা কর। অস্তিত্ব কিসের অস্তিত্ব এতদিন ছিল না? নতুন করে আমাদের অস্তিত্ব শিখায়। আমরা মানুষ চিনি না। আপনি কার সম্বন্ধে প্রশ্ন করবেন, কেন বলতে পারবো না? সবাইকে চিনি, কে কি করছে না কেউ করছে। তারেক ভাই অসংখ্য ধন্যবাদ। মনে করেন না তারেক ভাই আমার কথা।
অসংখ্য ধন্যবাদ। না, আমি মারুফ মল্লিক আপনার না, কাছে বিষয় আমি আমি আপনাকে বলি, এই সংকটটা তো শুধু আমরা মুসলিমদের না, এই সংকটটা নো কি হিন্দুদের না, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলো কি তাদের অনিরাপদ না? এই যে এটা হইলো, এখানে আপনার বগুড়াতে একটা কোনো একটা ঝামেলা হোক, সিরাজগঞ্জে ঝামেলা হোক, ওই ইন্ডিয়া থেকে আসবে এই বিবাদ মিটাতে, এগুলো না বসে দাদা, বসে এই ইন্ডিয়া যে টাকা দিচ্ছে। ঝামেলা হওয়ার পরে ঢাকায় দ্রব্যমূল্য বিক্রি বলেন, বেড়ে যায়, আলুর কেজি 100 টাকা হয়, তো তারেক ভাই কিন্তু 100 টাকা দিয়ে কিনবে, আমি 100 টাকা দিয়ে কিনবো। তারেক ভাই মুসলমান বিদায় যে 60 টাকা, আমি হিন্দু বিদায় কিন্তু 80 টাকা, তা কিন্তু হবে না। এই জিনিসটা আমরা বুঝতে হবে যে আমরা দিন শেষে তো আমাদের রেশিওটা সমান, মূল্যায়নটা সমান মার্কেটে, এটা তো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অনেক আসসালাম